বাচ্চাটার অবস্থা খুবই সিরিয়াস। হাত আর পা ফ্র্যাকচার আছে আর পুড়ে যাওয়ার চিহ্ন রয়েছে। বাঁচবে না। কি হয়েছে ওর সাথে? এই মেয়েটি এই বাচ্চাটাকে নিয়ে এখানে এসেছিল ডক্টর, এই জানে। বাচ্চাটার কি হয়েছে? ডাক্তারবাবু, ও সিঁড়ি থেকে নিচে পড়ে গেছিল। সিঁড়িতে আগুন জ্বলছিল নাকি যে বাচ্চাটা এত পুড়ে গেল? এই বাচ্চাটা কে আর তুমি কে হও? ও ও আমার মেয়ে। মেয়ে? তোমার? তুমি ওকে জন্ম দিয়েছো? নার্স, সিএমএস কে এক্ষুনি ইনফর্ম করে দাও। বাচ্চার অবস্থা খুবই সিরিয়াস আর ওকে এক্ষুনি আইসিইউতে অ্যাডমিট করতে হবে। ইন্টারনাল ইনজুরিসগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে। ইয়েস স্যার। নার্স, সবার আগে বাচ্চাটাকে ডিপ লাগাও যাতে দেরি না হয়ে যায়। হ্যাঁ ডক্টর। তাহলে কে হও তুমি আর এখানে এলে কি করে? আরে নার্স, হ্যাঁ ডক্টর। ওই মেয়েটা কোথায় গেল? কোন মেয়ে? আরে সেই মেয়েটা যে এখানে দাঁড়িয়েছিল, যে এই বাচ্চাটাকে এখানে নিয়ে এসেছে। এক্ষুনি সিকিউরিটিকে ইনফর্ম করো। মেন গেট। 15-16 বছর বয়স হবে। হলুদ রঙের সালোয়ার পরা আছে। হাইট মোটামুটি 5 ফুটের কাছাকাছি। ঠিক আছে ম্যাডাম, ওকে খুঁজে নেব। সিং, মেয়েটাকে আমি পেয়ে গেছি। এখানেই আছে আমার সামনে। মনে হয় ইন্টারনাল হিমোরেজ হয়েছে। ডক্টর দীপক, শ্বাস নেওয়ার হার অত্যন্ত কম। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমার মনে হয় না যে এই বাচ্চাটা বাঁচবে। আমারও তাই মনে হয়। একটা মিনিটও ওয়েস্ট করা ঠিক হবে না। ওকে এক্ষুনি আইসিইউতে নিয়ে চলো। ভেন্টিলেটরে দিতেই হবে, এর তো শ্বাস আটকে আসছে। এই সিদ্ধান্তটা আমরা কি করে নেব? সিকিউরিটি ওই মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করছে। আমাদের কাছে একদমই সময় নেই স্যার। আর চান্সও খুব কম। এটা গন কেস স্যার। কিন্তু আমরা এইভাবে বাচ্চাটাকে যেতে দিতে পারি না। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব। কিন্তু ডক্টর স্মিতা, আমরা করবোটাই বা কি? ফর্ম্যালিটিসগুলো পুরো হবে কি করে? স্যার, পেশেন্টের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে কিছু জানি না। আর যে মেয়েটা ওকে এখানে নিয়ে এসেছে তার সম্বন্ধেও তো কিছু জানি না। আমার মনে হয় না যে আমরা কিছু করতে পারি। এটা কার বাচ্চা? আমার। তুই তো নিজেই বাচ্চা। নাম বল। রানী। নিজের না, বাচ্চাটার নাম বল। আমরা সবাই জানি যে তুই মিথ্যে বলছিস। সত্যিটা বললে না লাভই হবে। আর যদি পুলিশের হাতে পড়িস না তো অনেক পড়বে। আমি ওই বাচ্চাটার নাম জানি না। ও ও আমার মেয়ে নয়। কোথায় পেয়েছে হয়তো। আপাতত ওকে পেয়েছি, আমাদের ওকে বাঁচানো উচিত স্যার। আমরা যদি এইভাবে ডিসকাশন করতে থাকি, ছোট্ট জীবনটা শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। ডক্টর দীপক, ইমোশনাল হলে কারোর উপকার হয় না, বিশেষ করে আমাদের প্রফেশনে। আপনি বুঝতেই পারছেন না সিচুয়েশনটা সিরিয়াস। একটা বাচ্চার জীবনের থেকে সিরিয়াস আর কি হতে পারে? আমি বলছি ওকে এক্ষুনি আইসিইউতে শিফট করা দরকার। চলুন ডক্টরস। ঠিক আছে, আইসিইউতে শিফট করুন। ওই বাচ্চাটা যে ওকে এনেছে তার যাই ব্যাকগ্রাউন্ড থাক না কেন, সব থেকে বড় কথা ওর এখনো প্রাণ আছে। তাই আমাদের হাসপাতালে এসছে। যা করার আমরা করব। পেশেন্টের নাম জানি না, তাহলে এন্ট্রি কি নামে হবে? ডক্টরকে জিজ্ঞেস করে আসি। এক্সকিউজ মি ডক্টর, পেশেন্টের নাম কি লেখাবো? তারা। আমরা ওকে তারা বলে ডাকবো। আশা করি আমাদের এই তারাও ওই তারার মতোই উজ্জ্বল হবে আর হাসবেও।
19শে জানুয়ারি 2012 দেশের রাজধানী কড়া শীতের চাদরে মুড়ে ছিল, আর মৃত্যুর আশঙ্কায় ঘেরা 3 বছরের একটা নিষ্পাপ বাচ্চা দিল্লির হাসপাতালে পৌঁছল। এই বাচ্চাটার শরীরে আর শরীরের ভিতরে সাংঘাতিক ক্ষত ছিল, আর বাঁচার আশা প্রায় 0। হাসপাতালের ডাক্তাররা এই অনাথ শিশুটার নাম রাখল তারা। মিডিয়ায় কেসটার খবর পেয়ে গেল, আর রাতারাতি বেবি তারা আর তার দুর্দশা সারা দেশের মন ছুঁয়ে ফেলল। সবাই জানতে চাইল যে কে সেই জল্লাদ যে এই বাচ্চাটার এই দুরবস্থা করল। জীবন আর মরণের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই রহস্যময় বাচ্চাটি কে? যখন একদিকে পুরো ভারতবর্ষ বেবি তারার জীবনের জন্য প্রার্থনা করছিল, তখন অন্যদিকে এই বাচ্চাটার পরিচিতি এস্টাবলিশ করার জন্য একটা অনেক বড় অপারেশন লঞ্চ করা হয়। আমরা ওই বাচ্চাটার নাম দিয়েছি তারা, বেবি তারা। ওর কন্ডিশন কেমন আছে স্যার? ওর কন্ডিশন খুব সিরিয়াস ইন্সপেক্টর, হাত আর পা দুটোই ফ্র্যাকচার, আর চেস্টে নিউমোনিয়ার ইনফেকশন পাওয়া গেছে। আর ওই মেয়েটা রানী? ও তো মিথ্যে কথা বলছে ইন্সপেক্টর। আমার তো তারার মা বলে মনেই হয় না। খুব বেশি হলে 15-16 বছর হবে। ওকে ডক্টর, থ্যাংক ইউ। আমি আপনাকে আবার ফোন করব। তোমার নাম সত্যি কি রানী? হ্যাঁ সাহেব। তোমার ব্যাপারে হাসপাতাল থেকে আমাদের সবকিছু বলে দিয়েছে। ওই বাচ্চাটার মা তো তুমি নও। এবার চট করে বলে দাও, তুমি বাচ্চাটাকে মেরেছিলে না কি করেছিলে? দেখো রানী, তুমি এখনো বাচ্চা মেয়ে। তোমার থেকে যদি ভুল হয়ে থাকে তাহলে স্বীকার করে নাও, আমরা তোমায় জেলে দেব না। চলো দেখি, এবার চট করে বলে দাও তো, ওই ছোট বাচ্চাটাকে তোমার কারণে আহত হয়েছে? চুপ কর বলছি, চুপ। চুপ করবি কিনা বল, চুপ চুপ। হ্যাঁ বল রানী, কি হয়েছে? ও খুব কাঁদছিল, তাই আমি ওকে চুপ করিয়ে দিয়েছি। হ্যাঁ তো ঠিক আছে, ফোন কেন করেছিস সেটা বল। এখনো কাঁদছেও না, ও এমনি চুপচাপ পড়ে রয়েছে, ও নড়ছেও না। কি যাতা বলছিস? ওকে মারধর করেছিস নাকি? হ্যাঁ, অল্প। অল্প? সালি, বাচ্চাটা মরে টরে তো যায়নি না? না না, শ্বাস চলছে ওর। দেখ রানী, আমার কথা মন দিয়ে শোন। তুই একটা কাজ কর, ওই বাচ্চাটাকে তাড়াতাড়ি এইমস হাসপাতালে নিয়ে যা। বাচ্চাটাকে ওখানে ছেড়ে ওখান থেকে পালা। ওখানে হাসপাতালের লোকেদের কি বলবো আমি? আরে বলে দিবি তুই ওর মা, তারপর সুযোগ বুঝে ওখান থেকে পালিয়ে যাস। বাকিটা হাসপাতালের লোকজন বুঝে নেবে। নাদিম, আমার খুব ভয় লাগছে। তুই কখন আসছিস? আমার কথা ছাড়, আমি যখন আসার তখন আসবো। বাচ্চাটার কিছু হয়ে গেলে পুরো ফেসে যাব, বুঝলি? এই নাদিমটাকে বাচ্চার বাবা? আমি জানি না স্যার, ও বাচ্চাটাকে আমাকে দিয়েছিল সামলাবার জন্য। তুমি নাদিমকে কি করেছে না? দেখ রানী, যদি বেশি নাটক করিস না তুই, তাহলে গরম লোহার শিক দিয়ে তো চামড়া গুটিয়ে দেবো, বুঝেছিস? রানী, কাস্টমারের খুশিতেই আমাদের সবার খুশি। দেখ, তুই যদি হেসে খেলে কাজ করিস তাহলে তোরই মজা লাগবে। আমি দেখছি। দেখ রানী, কাস্টমারকে খুশি রাখতে শেখ।
আরে আসুন আসুন নাদিম ভাই, আপনাকে ওয়েলকাম। ধন্যবাদ ধন্যবাদ। আসুন। আদাবার্স নাদিম ভাই, আদাবার্স। আদাবার্স, আসুন আসুন। আদাবার্স। নাদিম ভাই, একেবারে কুমারী ফুলঝুরি নাদিম ভাই, এখনো 18 হয়নি। হ্যাঁ, এই ফুলঝুরিটা না এখন অবধি মাত্র একটাই দিওয়ালি দেখেছে নাদিম ভাই, তাও পুরোটা নয়। এবার তো ব্যাস আপনিই দেখিয়ে দিন একে চাঁদ তারা। যদি তাই হয় তাহলে চলুন। হ্যাঁ রানী, যা ভিতরে যা। দেখ রানী, পুরো 2 ঘন্টা আছে তোর কাছে, একেবারে মন ভরিয়ে দিস। আর হ্যাঁ, মনে রাখিস নাদিম ভাই যেন এখানে বারবার ফিরে আসেন, বুঝলি? চল না, চল। লজ্জা পাচ্ছিস কেন? কাস্টমার তো টিপস দেয়, উপহার দেয়, তাহলে নাদিম তোমার কাছে বাচ্চাটাকে রাখলো কেন? আসলে আমাদের লাভ হয়ে গেছিল স্যার। তুমি ভালো টালো তো বাসো না আমায়, শুধু মুখেই বলো যাতে ফুর্তি করতে পারো। আচ্ছা ঠিক আছে, বল তোকে কি করে বিশ্বাস করাবো? বিয়ে করে নাও আমাকে। 18 তো হয়ে যায় আগে। আবার মিথ্যে। সত্যি তো এটাই যে তুমি তোমার আগের পক্ষকে ছাড়তেই চাও না। কিন্তু এখন তো তোর সঙ্গে আছি আমার জান। বিয়ে তো অনেক দূরের ব্যাপার, করে নেব বিয়ে। ওই বলে না, যা আছে আজ আছে, এখন আছে, মজা নাও, আনন্দ করো। এই বেবি তারা নাদিমের মেয়ে? আমি জানি না স্যার, ও যখন মুম্বাই যাচ্ছিল বাচ্চাটাকে রেখে গেছিল। শোন রানী, তোকে এই বাচ্চাটাকে 2-4 দিন দেখাশোনা করতে হবে। কে এই মেয়েটা? এর মা বাবা কোথায়? তুই প্রশ্ন করা বন্ধ কর, ব্যাস যেমন আমি বলছি তেমন করে যা। কিন্তু আমি বাচ্চা সামলাতে পারি না। হ্যাঁ তো শিখে যাবি, করতে করতে শিখে যাবি। আর তাছাড়া আমি আছি না তোর সঙ্গে। দেখ রানী, আমার কথা মন দিয়ে শোন, তুই এই বাচ্চাটাকে দেখাশোনা কর। আমি তোকে কথা দিচ্ছি, মুম্বাই থেকে ফেরার পরই আমি তোকে বিয়ে করে নেব, আর তারপরে এই বাচ্চাটা আমাদের বাচ্চা হবে। কিন্তু জগৎ সাহেব আর মধু দিদি কোনোদিন এরকম হতে দেবে না। তুই ফিরে যাচ্ছিস না ওখানে। তাহলে আমি যতদিন না মুম্বাই থেকে ফিরছি তুই এখানেই থাকবি, এই হোটেলে। আমি এই হোটেলের পুরো 1 মাসের ভাড়া দিয়ে দিয়েছি। কিন্তু জগৎ সাহেব। আরে ওনাকেও তোর 1 মাসের টাকা আমি দিয়ে দিয়েছি, ও কিচ্ছু বলবে না। নাদিমের ফোন নাম্বার বলো। 2840975821। নাদিমের ঠিকানা জানো? স্যার এটাই, ঘরটাও বন্ধ আছে। মেয়েটা নাদিমের যে নাম্বারটা দিয়েছে সেটাও সুইচ অফ রয়েছে। নাম্বার আর ইনস্ট্রুমেন্ট দুটোই ট্র্যাকিং শুরু করো। স্যার আমি ভাবছি মেয়েটাকে লাইনে নামানো মধু আর জগৎকেও তুলে নিই। সঙ্গম বিহারে থাকে, ওরা জানতে পারে যে নাদিম কোথায় আছে। চলো। ঠিক আছে। পুলিশ? আরে 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 আমি কি করেছি? আমি কি আরে করেছি? হ্যাঁ হ্যাঁ মারোয়া সাহেব, দর্শনও পেয়ে যাবেন। আরে আজকাল তো ডজনের দামে সবকিছু পাওয়া যায়। হ্যাঁ, নাদিম কোথায়? কে নাদিম সাহেব? সাহেব সাহেব, না সাহেব 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 আবে সাহেব। দালাল, আমার মাথা আগের থেকে গরম হয়ে আছে। আর খারাপ করে দিস না, তাহলে দেওয়ালে মাথা ঠোকে তোর মাথা এখানেই ফাটিয়ে দেব। ইন্সপেক্টর সাহেব, বসুন না, চা শরবত কিছু খান, আমি প্যাকেট তৈরি করছি। ঘুষ দেওয়ার চেষ্টা করছিস তুই? না সাহেব, ওই প্রত্যেক মাসে যেটা যায় সেটাকে তো প্যাকেটই বলে সাহেব, ঘুষ তো বলে না। ওই নিজের মুখটা বন্ধ কর, চুপচাপ দাঁড়িয়ে থাক সোজা। সাহেব সাহেব, আমরা এখানে কোনো ঝামেলা চাই না সাহেব। সাহেব ওই নদীম আমাদের কাস্টমার সাহেব। এখন কোথায় আছে নাদিম? সেটা তো আমি জানি না সাহেব, কিন্তু হ্যাঁ ও ট্যাক্সি চালায় সাহেব। ওর সঙ্গে কোন কোন মেয়ে বসে? শুধু রানী বসে সাহেব। টাকা ওকে। ওই রানী তো সাহেব নদীমের সাথে গেছে সাহেব। সাহেব ও 1 মাসের অ্যাডভান্স দিয়ে ওকে সঙ্গে করে নিয়ে গেছে সাহেব। চল, তোকে 6 মাসের সাহেব 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 দেখুন সাহেব, আরে, সাহেব আরে, সাহেব ছেড়ে দিন। সাহেব, শুনুন না, সাহেব, সাহেব সাহেব আমি এই মা কালীর দিব্যি খেয়ে বলছি সাহেব, এই
বেবি তারার ব্যাপারে আমরা কিচ্ছু জানি না সত্যি। হ্যাঁ সাহেব, এই রানী ওনাদের সবাইকে বল না যে আমাদের এতে কোনো হাত নেই। আরে এই বেবি তারার ব্যাপারটা কি বল না সবাইকে, বলে দিন না সবাইকে রানী। দেখ রানী, এক জায়গায় রাগ অন্য জায়গায় দেখাস না, এরকম বেকার ফাঁসাস না আমাদের। পুলিশকে সব বল না। হ্যাঁ, কার বাচ্চা ওটা? নাদিমের? হ্যাঁ, নাদিমের বাচ্চা এটা? বল না রানী। আরে বল না কিছু। বেবি তারার পরিচয় শুধুমাত্র সেই ট্যাক্সি ড্রাইভার নদিমই দিতে পারত, যে কিনা এই বাচ্চাটাকে দেখাশোনা করার জন্য রানীর হাতে তুলে দিয়েছিল। 16 বছরের রানী নিজেই একজন নাবালিকা টিনেজ মেয়ে ছিল, যে নিজেই প্রস্টিটিউশনের র্যাকেটের শিকার হয়েছিল। যেখানে একদিকে দিল্লি পুলিশ নদিমের খোঁজে আকাশ পাতাল এক করে দিচ্ছিল, সেখানে অন্যদিকে বেবি তারা আইসিইউতে জীবন আর মৃত্যুর মাঝে ত্রিশঙ্কু হয়ে ঝুলছিল। সিজারটা দাও। বেবি তার শরীরের অবস্থা এখন খুবই খারাপ। আজ আমরা ওকে আবার অপারেট করেছি। লাংস আর ব্রেন দুটো থেকেই জল ড্রেইন করেছি। ডক্টর সার্ভাইভালের কতটা চান্স আছে? উই আর ডুইং আওয়ার বেস্ট, কোনো খামতি রাখছি না। ডক্টর, সারা দেশ থেকে বেবি তারার জন্য আশীর্বাদ আসছে। আমাদের অনেক দর্শক ওর জন্য ডোনেশনও দিতে চাইছে। ওনাদের মহানুভবতাকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু আমাদের ডোনেশনের কোনো প্রয়োজন নেই। ওই মেয়েটি এখন এই হসপিটালের মেয়ে, আর আমরা ওর নামকরণ করেছি বেবি তারা। এই মেয়েটাকে হসপিটালের টপ ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে। এই হসপিটালের টপ মোস্ট ডাক্তাররা ওর জন্য অন কল থাকছেন। স্যার, দিল্লি শহর ও সারা দেশের মধ্যে হাজার বাচ্চা বিনা চিকিৎসায় রাস্তায় পড়ে থাকে। হাজার নয়, লাখ। কারেক্ট স্যার। ওইসব বাচ্চাদের জন্য আপনাদের মতো গডফাদার কেন নেই? এই দেশে সব বাচ্চাদের এই রকম ভালোবাসা আর দেখাশোনা কেন করা হয় না? এই প্রশ্নটা তো প্রত্যেক ভারতীয়কে করা উচিত, কারণ উত্তরটা ওদের কাছেই আছে, আর সিস্টেম আমরাই বানাই। আপাতত আমাদের কাছে একটাই প্রশ্ন রয়েছে, বেবি তারা। আমরা ওকে যে কোনো উপায়ে বাঁচিয়ে তুলবই। সারা দেশের প্রার্থনা বিফলে যাবে না। ইন্সপেক্টর প্রতাপ, ওই নাদিম যেখানেই থাকুক খুঁজে বের করো। যতক্ষণ না বেবি তারার আসল বাবা মাকে খুঁজে পাওয়া যায়, যতক্ষণ না ওর পরিচয় জানতে পারা যায়, ততক্ষণ আমাদের গোটা টিম 24 ঘন্টা ডিউটিতে থাকবে। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস ম্যাম। আর ওই মেয়েটা রানী, খোঁজ নাও ওকে প্রস্টিটিউশনে কে ঠেলেছে। জোর কদমে তল্লাশি চালাও প্রতাপ। শিওর ম্যাম। ম্যাম, চিন্তার বিষয় হচ্ছে আমাদেরও কিছু লোক ওদের সঙ্গে আছে। বের করো, খুঁজে বের করো। যারা এরকম কাজে নিজেদের সামিল করতে পারে তারা আমাদের লোক হতে পারে না। কাউকে ছাড়বে না। আমার সম্পূর্ণ ব্যাকিং রইল। স্যার, স্যার, নাদিমের নাম্বার ট্রেস হয়ে গেছে। থানে, মুম্বাই। নাদিমের শ্বশুর শাশুড়িও ওখানেই থাকেন, আর আপাতত ওর স্ত্রীও ওর সাথে ওখানেই থাকে। আনে হ্যালো বাবু, নমস্কার। থানার কি খবর? সেই রোজকার ডিউটি, কখনো ভালো কখনো খারাপ। আচ্ছা শুনুন, একটা দরকার আছে। নদীম বলে দিল্লির একটা ছেলে আছে, ও এই সময় আপনার এরিয়াতে আছে। হ্যাঁ, থানেতেই। আমরা বেবি তারার কেসের ব্যাপারে ওকে খুঁজছি। আরে আমি বেবি তারা ব্যাপারটা তো রোজ টিভিতে দেখছি। কি করে দিয়েছে ফুলের মতো বাচ্চাটা? আমাদের এই নদীমের উপরে সন্দেহ আছে। আপনি ওর বাড়িতে রেড করুন, ওকে তুলে নিন। আপনি শুধু অ্যাড্রেসটা বলে দিন প্রতাপ বাবু, টেনে আনবো শালাকে। হ্যাঁ, কোন বাড়িটা? এই বাড়িটা। নদীম কোথায়? উনি তো আজমের গেছেন। আপনি ওর কে হন? উনি আমার স্বামী স্যার। ঠিক কি হয়েছে স্যার? আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে ম্যাডাম। কিন্তু হয়েছেটা কি? আপনার স্বামীকে দিল্লি পুলিশ খুঁজছে, চলুন।
স্যার, আমি এই বাচ্চাটাকে চিনি, খুব ভালো করেই চিনি স্যার। আরে ও কার বাচ্চা গো? শুধু এটা বুঝে নাও, এই সুন্দর বাচ্চাটা আমাদের। মুমতাজ, এই বাচ্চাটা আমি পেয়েছি। আমি না একে অনাথ আশ্রমে রাখতে যাচ্ছিলাম, কিন্তু বাচ্চাটাকে আমি ভালোবেসে ফেললাম। কিন্তু ওকে তুমি কোথায় পেলে? আরে আমার একজন রেগুলার কাস্টমার আছে, শ্যাম। ও সকালে আমার থেকে গাড়ি চাইলো, বললো যে অনাথ আশ্রমে যেতে হবে এই বাচ্চাটাকে ছাড়তে। আমি বললাম ঠিক আছে, ছেড়ে দেব। রাস্তায় মনে হলো যে এই বাচ্চাটা আমাদের বাচ্চা হবে, তোমার কোলে বড় হবে। খুব মিষ্টি বাচ্চা গো। কিন্তু এটা বেআইনি হবে না তো? পুলিশ টুলিশ আসবে না তো? আরে বাবা মুমতাজ, আজকাল কেউ কারোর খবর রাখে না, বুঝলে? আর তাছাড়াও এই বাচ্চাটা অনাথ, এর কেউ নেই। আমরা যদি একে আপন করে নেই তাহলে সেটা না দোষের না অপরাধের। আয় সোনা, চলে আয়। মুমতাজ, আমাদের ছেলে ইসমাইল, ওর শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, বুঝতে পারছো না তুমি? আল্লাহর দোহাই, এটা বলো না যে ওর কিছু হয়ে যাবে বলে তুমি ওকে নিয়ে এসেছো। না না, আমি তো শুধু আমাদের ইসমাইলের জন্য একটা ছোট বোন এনেছি। অক্টোবর 2011-র কথা। আমার ছেলে ইসমাইল হাসপাতালে ছিল, থানেতে। তোমার বাপের বাড়ি থানেতে? হ্যাঁ সাহেব। আর নাদিম দিল্লির বাসিন্দা। নদীম এই বাচ্চাটাকে তোমার কাছে দিয়েছিল, তাহলে বাচ্চাটা রানের কাছে গেল কি করে, যে এরকম নিষ্ঠুরভাবে ওকে মেরেছে? মুমতাজ বেগম, আপনি মানবাভিমান দূরে সরিয়ে রাখুন। 3 বছরের বাচ্চার দম নেওয়ার জন্য ছটফট করছে। নাদিম আমাদের হাতে আসাটা খুবই প্রয়োজন। বলুন। আমি জানতে পেরে গিয়েছিলাম নাদিম আর ওই বাজারে মহিলা রানীর ব্যাপারে। রানী কোনো মহিলা নয়, শুধুমাত্র 16 বছরের একটা বাচ্চা, যার সঙ্গে জবরদস্তি করা হয়েছিল। আর বাজার তখনই বসে যখন খদ্দের থাকে, তোমার স্বামী নদীমের মতো। আমি ইসমাইল আর বাচ্চাটা দুজনকেই সামলাচ্ছিলাম, আর ওইদিকে নাদিম ওই মেয়েটার সাথে বিয়ে করার কথা ভাবছিল। তুমি আমায় শুধু শুধুই সন্দেহ করছো মুমতাজ। ওপরওয়ালার দিব্যি, আমি এরকম কোনো ভুল করিনি। আরে নির্লজ্জ, আল্লাহর মিথ্যে কসম তো খেও না। আমি নিজে তোমায় দেখেছি ওই বেহায়াটার সাথে ট্যাক্সিতে ঘুরে বেড়াতে। তোমরা তোমাদের অলক্ষণে মুখ আমায় দেখে লুকোচ্ছিলে। মুমতাজ, ওটা আমি ছিলাম না, তোমার কোথাও ভুল হয়েছে। চুপ করো, তোমরা দুজনেই ছিলে। আর এই বাচ্চাটা, একে তোমায় কোনো শ্যামট্যাম অনাথ আশ্রমে রাখার জন্য মোটেও দেয়নি। এই বাচ্চাটাকে তোমরা দুজনেই জন্ম দিয়েছো, যাকে তোমরা আমার গলায় ঝুলিয়ে দিয়েছো। এটা তো একেবারে মিথ্যে মুমতাজ, একদম সত্যি নয়। আমার জানার দরকার নেই যে কি সত্যি আর কি মিথ্যে। তুমি এক্ষুনি এই বাচ্চাটাকে নিয়ে যাও, আমি ওর মুখটাও দেখতে চাই না। শুনেছো তুমি? শুনতে পেলে আমি কি বললাম? তুমি যদি এখান থেকে ওকে না নিয়ে যাও তাহলে আমি ওকে সোজা পুলিশের হাতে তুলে দেবো। আমি তোমার আর রানীর বিরুদ্ধে অভিযোগও লেখাবো, মৌলভী সাহেবকেও ডাকবো, পুরো এলাকাতে ঢাক পিটিয়ে বেড়াবো। তোমরা সব গ্রেপ্তার হয়ে যাবে, বুঝেছো? আমি বাচ্চাটাকে বাড়ি থেকে বের করে দিই। ফুলের মতো শিশু, নির্দোষ ছিল, কিন্তু সেই সময় আমার মনে শুধু আগুন জ্বলছিল সাহেব। অপরাধ করে ফেলেছি। কবেকার কথা এগুলো, কবে হয়েছে? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড, হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স।
জানুয়ারির প্রথম সপ্তাহে। ও রানীর মেয়ে নয়। আমরা খোঁজ নিয়েছি। এই শ্যাম কে হয় জানো? হ্যাঁ সাহেব, কোথা থাকে? ও তারকাতে থাকে। ও প্রায় নাদিমের ট্যাক্সিকে ডাকতো। ওর ফোন নাম্বার আছে? হ্যাঁ সাহেব। স্যার শ্যামের নাম্বার সুইচ অফ। হওয়ারই ছিল। এই বেবি তারার কেসটা এত দ্রুত ছড়িয়ে পড়েছে যে এখন এই বাচ্চার কিডন্যাপিং আর ট্রাফিকিং এর সঙ্গে যুক্ত সবাই ঘাপটি মেরে রয়েছে। স্যার একবার এই শ্যামকে পাওয়া গেলে না, বাকি সবাই লেজ নাড়াতে শুরু করে দেবে। আমি ওর নাম্বার সার্ভেলেন্সে দিয়ে দিয়েছি। স্যার এটা ওদিকে দেখো, পেছনে দেখো। শুনুন, এই শ্যাম কোথায় গিয়েছে বলতে পারেন? ঠিক জানি না সাহেব, কিন্তু যেই দিন ওই বেবি তারার ব্যাপারটা নিউজে দেখিয়েছিল না, সেই দিন আমি শ্যাম আর ওর স্ত্রী নিশাকে বাড়ি থেকে হড়বড় করে বেরিয়ে যেতে দেখেছিলাম। কেন? এই দুজনের সঙ্গে বেবি তারার কি সে সম্পর্ক ছিল? সেটা তো বলতে পারবো না, কিন্তু এটা বলতে পারি আমি একদিন একটা লোককে আসতে দেখেছিলাম। সে ওই বাচ্চাটাকে নিয়ে যায়, আর সেই বাচ্চাটা হুবহু বেবি তারার জেরক্স কপি ছিল স্যার। তাই? আর শ্যাম বারবার বলছিল যে বাচ্চাটাকে সামলে রাখিস, ওর খেয়াল রাখিস। আরে বাহ, এই বাচ্চাটা তো খুব মিষ্টি। দিন শ্যামদা, আয় বাবা আয়। শ্যামদা, আপনি একদম চিন্তা করবেন না, আমি এই মিষ্টি বাচ্চাটাকে নিজেরই বাচ্চার মতো দেখাশোনা করব। ঠিকঠাক দেখাশোনা করবে তোর? আরে আপনি এই ব্যাপারে চিন্তাই করবেন না, আমার মুমতাজ একে দেখে খুব খুশি হবে। আপনি দেখবেন এই বাচ্চাটাকেও রানীর মতো করে রাখবে, রানীর মতো করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি তাহলে এখন আসি। ঠিক আছে, কিন্তু নদীম নিজের কথাটা ভুলে যাও না জানো। আরে আপনি একদম চিন্তা করবেন না, এবারে আমরা বাড়ি যাব। এটা 2011 অক্টোবরের ঘটনা। হ্যাঁ, মোটামুটি 2011 অক্টোবর। এই বেবি তারা নামের বাচ্চাটা শ্যাম আর ওর স্ত্রী নিশার মেয়ে ছিল কি? আরে না সাহেব, শ্যাম আর নিশা তো আমাদের পাশে বছর 2 ধরে থাকে, ওদের নিজেদের কোনো সন্তান ছিল না। আর এই বাচ্চাটা তো বড় জোর সপ্তাহখানেক এখানে ছিল। তাহলে বাচ্চাটা কোত্থেকে এলো? সেটা তো বলতে পারবো না সাহেব, তবে হ্যাঁ, মিনা বলে একজন মহিলা আছে, ও এই বাচ্চাটাকে এখানে নিয়ে এসেছিল। শর্মা, এই কেসটা তো একটা চক্রবুহের মতো হয়ে গিয়েছে। যত ভেতরে যাচ্ছি তত জট পাকাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত বেবি তার মা বাবার কোনো খবর নেই। স্যার রিলে ম্যাচের মতো বাচ্চাটাকে এক হাত থেকে অন্য হাতে পাচার করা হয়েছে। মিনা, এই মিনা নিশ্চয় শ্যামকে খুব ঘনিষ্ঠভাবে জানে। শ্যামের সেল নাম্বার আমার কাছে আছে স্যার। ওর সেল নাম্বারে নিশ্চয় মিনার নাম্বার থাকবে, খোঁজ নাও। এই সব নাম্বারে ফোন করো, কিন্তু যেন বুঝতে না পারে কলগুলো পুলিশের। শর্মা, আমার যে কোনো পরিস্থিতিতে মিনার খোঁজ চাই। ইয়েস স্যার। নার্ভ স্লো হয়ে গেছে, অক্সিজেন বাড়াও, মোর অক্সিজেন, ফাস্ট ফাস্ট। সিস্টার, হ্যাঁ সিস্টার, হ্যাঁ ম্যাডাম। একটা ডোজ রেডি রাখো আর 2টো স্ট্যান্ড বাই। ওকে। ডাবল ডোজ দাও দীপক, আমাদের চান্সটা নিতেই হবে, তাড়াতাড়ি করো। স্যার, ইনফেকশন ছড়িয়েই যাচ্ছে, ওকে এই মুহূর্তেই অপারেশন টেবিলে নিয়ে যেতে হবে। এটাই একমাত্র লাস্ট চান্স স্যার। সেটা বড় রিস্ক হয়ে যাবে দীপক। স্যার, বাঁচারও কোনো চান্সেস নেই স্যার, আমাদের একটা চান্স নিতেই হবে। নো অপশন স্যার, অপারেট করতেই হবে। ঠিক আছে সিস্টার, অপারেশন থিয়েটার রেডি করুন। 2রা ফেব্রুয়ারি 2012, 2 সপ্তাহ কেটে গিয়েছে। বেবি তারা কে ছিল, কোথা থেকে এসেছিল, সেটা জানার জন্যে পুলিশ তখনও অবধি
মাঝ রাস্তাও পেরোতে পারেনি। কে ছিল ওর বাবা মা, কোথায় ছিল, সামনে কেন আসছিল না, যেখানে বেবি তারার খবর সারা দেশে ছড়িয়ে পড়েছিল। অন্যদিকে হসপিটালে বেবি তারার অবস্থা আরো খারাপ হচ্ছিল। তাকে শুধু কোনো জাদুই বাঁচাতে পারত, কিন্তু দিল্লি হাসপাতালে যোগ্য ডাক্তাররা দিন রাত চেষ্টা করে যাচ্ছিলেন। কেউ হার মানার জন্য রাজি ছিলেন না, না ডাক্তার, না মিডিয়া, না দেশের জনতা। সবার ভগবানের কাছে শুধু একটাই প্রার্থনা ছিল, যেন উনি বেবি তারাকে বাঁচিয়ে দেন। হ্যালো, মীনা দেবী বলছেন? হ্যাঁ বলছি, কে বলছেন? মীনা দেবী, আমি আইকনিক কোম্পানি থেকে বলছি। আপনার নাম্বার লাকি ড্রয়ের জন্য সিলেক্ট হয়েছে। কিসের লাকি ড্র? টেলিফোন কোম্পানি থেকে আপনার নাম্বার পেয়েছি, সেই নাম্বারগুলি লাকি ড্র করাতে আপনার নাম্বার সিলেক্ট হয়েছে। চটপট বলো যে আমার কি লাভ আছে? আরে আপনি 5,000 টাকার পুরস্কার জিতেছেন মীনা দেবী। 5,000 টাকা? আরে কোন খুশিতে 5,000-এর পুরস্কার জিতেছি? কারণ আপনি লাকি, তাই আপনি শুধু আপনার ঠিকানাটা দিয়ে দিন, কালকে আমাদের এক্সিকিউটিভ আপনার কাছে এসে আপনার লাকি ড্রয়ের চেকটা দিয়ে দেবে। হ্যাঁ, আপনাকে একটা আইডেন্টিটি প্রুফ দেখাতে হবে, ভোটার আইডি, পাসপোর্ট, প্যান কার্ড, এরকম কিছু একটা। হ্যাঁ, ওগুলো আমার কাছে রয়েছে। তো হয়ে গেল। শুভেচ্ছা। তাহলে ঠিকানাটা দিচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ, লিখে নাও, লিখে নাও। হ্যাঁ বলুন। মীনা দেবী, আমি মিনা। আরে আরে, এ কি চল, বলছে, পুলিশ স্টেশন। চুপচাপ চলো, তা না হলে এখানে মার খেলে না পুরো পাড়া পড়ে খোঁচা মারবে। নিয়ে চলো। স্যার কিছু নিন স্যার। স্যার কিছু টাকা পয়সা স্যার। বেবি তারা, বেবি তারা আসলে কার মেয়ে? মিনা ওই ছোট্ট বাচ্চাটা এখনো অনেক বড় লড়াই করছে। পুরো ভারতবর্ষ ওর জন্য সিপাহী হয়ে দাঁড়িয়ে রয়েছে। ওর জন্য উপোস করা হচ্ছে, রোজা রাখা হচ্ছে, নারকেল আর চাদর চড়ানো হচ্ছে। পরের 10 সেকেন্ডের মধ্যে তুমি যদি সবকিছু সত্যি না বলো না, তাহলে বাচ্চাটার দিব্যি ওর চেয়ে অনেক বেশি ছটফট করবে তুমি। আরে স্যার, আমি তো শ্যামকে ওকে অনাথ আশ্রমে ভর্তি করে দিতে বলেছিলাম। ওই হতচ্ছাড়া ওকে অন্য কাউকে দিয়ে দিল। হয়তো এই জন্যই বাচ্চাটার এই অবস্থা হয়ে থাকবে। আমার প্রশ্নটা ছিল বেবি তারা কার মেয়ে? জারিনা শেখের স্যার। জারিনা শেখ কে? এখন কোথায়? একটা লোক আছে, রাজস্থানে ঝুনঝুনে থাকে। ওই ওকে কিনেছিল স্যার। কিনেছে? জরিনা, চল রুটি খাওয়া। এই তো জীবন, জগ না যেদিকে মন করে তোকে এক্ষুনি খেয়ে নি সালি লালঙ্ক। এমন কেন করছো? আমি তোমার বউ। শালি, আরে তুই বুঝিস না কেন? আমি তোর স্বামীটা, আমি কিচ্ছু না। আমি তোকে কিনেছি ব্যবহার করার জন্যে। আর মন ভরে গেলে সরিতাকে অর্ধেক দামে বিক্রি করে দেবো, ব্যাস। এমন ভাবে বলো না। মিনাদি বলেছিল কিছুদিন পরে তুমি আমার 3 ছেলে মেয়েকে ডেকে নেবে, তারপর আমরা সব সুখে থাকবো। আরে বোকা, তুই মিনার কথা বিশ্বাস করলি? আরে ওই ডাইনিটা তো এতক্ষণ তোর বাচ্চাদের কলার খোসার মতো ফেলে দিয়েছে রে।
ভুলে যা ওদের। নিজেরটা ভাব, নিজের। আর হ্যাঁ, চট করে আমার বিছানা বানা, আমার মন আনচান করছে, বুঝলি? যা। ও গড, এই বাচ্চাটাকে বাঁচিয়ে দাও, এই বাচ্চাটাকে বাঁচিয়ে দাও। বেবি তারা কি মৃত্যুর মুখ থেকে বেরিয়ে এসে জীবনকে আলিঙ্গন করতে পারবে? পুলিশ কি বেবি তারার মা জারিনা শেখ পর্যন্ত পৌঁছে তার মেয়ের সাথে দেখা করাতে পারবে? আজকের কেসটা একটা শকিং বৃত্তান্ত আমাদের দেশে চলতে থাকা হিউম্যান ট্রাফিকিং এর। জারিনা শেখের আরো 2টি সন্তান ছিল, তাদের সাথে কি হয়েছিল? জারিনা মিনার জালে ফাঁসলই বা কি করে? বেবি তারার বাবা কে ছিল আর কোথায় ছিল? হিউম্যান ট্রাফিকিং এ অত্যাচারিত এই পরিবার কখনো কি এক হতে পারবে? এই সব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য কাল একই সময় দেখুন আবেগে পরিপূর্ণ আর চমকে দেওয়া এই কেসের শেষ অংশ। এটা বেবি তারার গল্প, যে কিনা 1.5 মাস আগে পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। কাল আপনাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ।